শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, আজ নিজ কর্মে উজ্জ্বল দেশের স্বাধীনতার ঘোষক, বলছেন বিএনপি নেতারা। ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে সুরক্ষিত থাকবে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে অমোচনীয় জিয়াউর রহমানের নাম। এখনো থমথমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত, ভারতীয়দের হামলায় অন্তত 5 বাংলাদেশি আহত, সতর্ক বিজিবি বিএসএফ। আমাদের ওদিকে ওই যে আম গাছগুলো সবগুলো কোপায় কোপায় দেখতেছি, তখন আমরা সবাই এসে তখন তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার এই লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ব্যাহত, ভোগান্তি নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর, শ্রমজীবী মানুষের সংগ্রামের গল্প আর নিদর্শন দেখছেন নতুন প্রজন্ম। ইরানের সুপ্রিম কোর্ট ভবনে আততায়ীর গুলিতে 2 বিচারপতি নিহত, আরেক বিচারপতি সহ আহত 2, হামলাকারীর আত্মহত্যা। এবং বিপিএল এ দুপুর 1:30টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল, সন্ধ্যায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন প্রয়াত এই রাষ্ট্রপ্রধান। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে তার প্রতিষ্ঠিত বিএনপি। দেশের জন্য জিয়াউর রহমানের অনন্য অবদান রাখায় পতিত স্বৈরাচারের ইতিহাস বিকৃতির অপচেষ্টা সময়ের আবর্তে টেকেনি বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারি গ্রামে জন্ম জিয়াউর রহমানের। ক্ষমতার দৃশ্যপটে আসার আগ পর্যন্ত এখানকার খুব কম মানুষই জানতেন তার সম্পর্কে। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে, কলেজের গণ্ডি পেরিয়ে 1953 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। এর কয়েক বছর পর 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে, যিনি কালের পরিক্রমায় বিএনপির বর্তমান চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকের খালেদা জিয়া। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। 71-এর 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে আবার ফেরেন নিজ কর্মস্থল সেনাবাহিনীতে। 75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান। আইন প্রশাসক হিসেবে আসেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 77 সালের এপ্রিলে রাষ্ট্রপতি হওয়ার পর মনোযোগ দেন রাজনৈতিক দল গঠনে। 78 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন জিয়াউর রহমান। ওই বছরেই 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা করেন 19 দফা রাজনৈতিক কর্মসূচি। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষি বিপ্লবের লক্ষ্যে খালকাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশটি কয়েক বছরের মধ্যে চাল রপ্তানি শুরু করে। সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। শিল্প কারখানার বেসরকারীকরণ, পোশাক ও শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করে নতুন অর্থনৈতিক অগ্রযাত্রা। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। তো নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা গত 15-16 বছর যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সর্বনিম্ন প্রাপ্তি তার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। পররাষ্ট্রনীতিতেও আনেন উল্লেখযোগ্য সংস্কার। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। জিয়াউর রহমান দক্ষতার সাথেই বাংলাদেশের জনগণের দাবির প্রতিনিধিত্ব করেছেন। তার রাষ্ট্র পরিচালনার সময় জনগণ অত্যন্ত খুশি ছিল যে দেশে সততা, একজন সৎ ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি
সবর উপরে থেকে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। সততা দেশপ্রেমের কারণে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিলেও দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে জীবন দিতে হয় আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানকে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। সাবেক এই রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে জিয়াউর রহমানের নাম উজ্জ্বল হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ এর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত 89তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে পিজি হাসপাতালের আবু সাইদ হলে চিত্রকর্মের প্রদর্শনী ও তার জীবন দর্শন নিয়ে আলোচনার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। 2 পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। সংস্কৃতি বিনির্মাণের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। পরে জিয়াউর রহমানের জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনায় যোগ দেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও নানা গুণীজন। তুলে ধরেন জিয়াউর রহমানের জীবনের নানা দর্শন। আইন করে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি, যে কথাই বলুক না কেন, যে যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি। পুরো অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছোটবেলায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে প্রভাবিত করেছেন সেই স্মৃতিচারণ করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে, যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়ে। আমরা যদি এই দুটোকে যে কোনো মূল্যে কন্টিনিউ করতে পারি আগামী 20 বছর 25 বছর, তাহলে আমি মনে করি যে যেই সমস্যা আমাদের আছে, গণতান্ত্রিক ব্যবস্থা যে বাধাগ্রস্ত করে অনেকেই মাঝে মাঝে ইন দ্য নেম অফ গণতন্ত্র, তাহলে সেই রাহু থেকে আমরা মুক্ত হতে পারবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নির্মিত হলে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে, দেশের মানুষের সামনে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধের দাবিও জানান তিনি। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। এ সময় জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্যাম্পাসে গুম, খুন, হত্যায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুর 3টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হওয়া লং মার্চে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি করেন তারা। আওয়ামী দোষরদের সরাসরি জড়িত থাকার, এদের সাজার দাবিতে এবং এই গণহত্যা
গণহত্যার বিচারের দাবিতে আজকে আমাদের এই প্রোগ্রাম। দুপুর 3:30টায় শুরু হওয়া লং মার্চ শাহবাগ টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা। দাবি করেন আওয়ামী লীগ আমলের হওয়া সব হামলা খুনের বিচারের। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ায় যথেষ্ট নয়, দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে আন্ডারগ্রাউন্ড বা গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি। এই বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই, সেজন্য তারপরও কোনো ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, আমরা ধরে নেব তারা সেই অতীতের ন্যায় 1971 সালের ন্যায় আবারও বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তবে জাতীয় ঐক্য নষ্টের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রাকিবুল ইসলাম। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ভারতীয়রা। শনিবার দুপুরে শূন্য রেখার পাশে ক্ষেতের গম তুলতে গেলে বাংলাদেশিদের বাধা দেয় ভারতীয়রা। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভারতীয়দের হাসুয়ার আঘাত ও ছোড়া পাথরে আহত হয় 5 বাংলাদেশি। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম তুলতে যান স্থানীয়রা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশিদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতের আমাদের ওইদিকে যে আম গাছগুলো সবগুলা কোপায় কোপায় সে দেখতেছি, তখনকে আমরা সবাই এসে তখনকে তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার এই লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। সকালে এসে গাছ টাছ কেটেছে, গাছ কাটার পর তখন আমাদের কিছু বেশি লোকজন ছিল না, একটু বাধা দেখেছে। বিএসএফ সাথে করে নিয়ে এখানে এসে যখন আমাদের লোক একটু করতে যাচ্ছে, তখন ওরা প্রত্যেকটা হাতে ফায়ার এরিয়া করছে, ভয় দেখাচ্ছে। সে সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও ছোড়া পাথরে আহত হন কয়েকজন বাংলাদেশি। ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণেরও অভিযোগ তোলে বাংলাদেশিরা। তখনকে হেরা বিএসএফ কে সাথে করে হেরা ওই যে কি ধোয়া উঠছে এটা ছাড়ে গ্যাস এটা নিয়ে আসতেছে। জয়টাই ওরা সাউন্ড গ্রেনেড বা গ্যাস মেরেছে, সবগুলোই বাংলাদেশের ভিতরে মেরেছে। ওরা ইন্ডিয়ান সীমান্তে দেওয়া নেই, ওরা বাংলাদেশের ভিতরে এসে মেরে যাচ্ছে। তারা আক্রমণাত্মক ভাবে আক্রমণ চালায়, বিভিন্ন ভাবে আক্রমণ চালায়, ইট পাটকেল ছুড়ে। সকালে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি। পরিস্থিতি আমাদের কাজ করতে দেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। এর আগে চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচিত সরকারের পক্ষেই দেশের চলমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঋণ খেলাপিরা যেন নির্বাচনে দলের মনোনয়ন না পায় সে বিষয়ে সজাগ থাকার আশ্বাস দেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। শিউলি রায়ের রিপোর্ট। শ্বেতপত্রে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে আয়োজন করা হয় এই আয়োজন। সমাপনী অধিবেশনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় অর্থনৈতিক সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কারকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থান থেকে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে, যা বাস্তবায়ন রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। অর্থনৈতিক সংস্কার সেটা আছে, সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার, এবং আমরা রাজনৈতিক সংস্কারের উপরে গুরুত্বটা বেশি দিতে চাই।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে যারা নির্বাচনে অংশ নেবে এবং যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার করা হবে। ক্ষমতায় ভারসাম্য ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গুরুত্ব পাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঋণখেলাপিরা যাতে দলীয় মনোনয়ন না পায় সেদিকে চেষ্টা করবে বিএনপি। ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। এর আগে অধিবেশনে অর্থনীতিবিদরা বলেন, শ্বেতপত্র ও বাজেট নিয়ে নানা কথা হলেও সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জনপ্রশাসনের সাথে মন্ত্রণালয়ের কোনো মতেই সমন্বয় নেই, কোঅর্ডিনেশন নেই। আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, সেটা হচ্ছে জনপ্রশাসনের মধ্যে আমি কোনো ইচ্ছেও দেখিনি এই সমন্বয়টা ঘটাবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধির সমালোচনাও করেন তিনি। আর শক্ত অর্থনীতি গড়তে প্রত্যক্ষ পরোক্ষ কর আদায় বাড়াতে এনবিআরকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কারণে হিমশিম সাধারণ মানুষ। যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো, যেখানে একদিকে ইন্টারেস্ট বাড়ানো হচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো, সেইখানে আপনারা চিন্তা করেন যে IMF এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসে তার থেকে বেশি আসে। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের কারণে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ঘুরে দাঁড়াতে সরকারকে পাশে চান তারা। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গালগল্প শুনেছি, সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংকীর্ণ করে আনছিল। আর সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। শক্ত অর্থনীতি গড়তে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। Running on commercial loans are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা TCB কিনে, এটা হায়ার ভ্যালু পায়। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে সেবা ব্যাহত হচ্ছে বরগুনার পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। ভঙ্গুর অপারেশন থিয়েটারে 1 দশকেও হয়নি কোনো অস্ত্রোপচার। হাসপাতালটিতে 27 চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 1 জন। এতে চরম ভোগান্তিতে রোগীরা। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ভঙ্গুর অবস্থায় ঝুলে আছে অপারেশন থিয়েটারের লাইট। পাশের আরেকটি কক্ষে অপারেশন থিয়েটারের বেড, মেঝেতে ময়লার স্তূপ, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অস্ত্রোপচারের উপকরণ। এমন চিত্র বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গেল 1 দশকেও এই হাসপাতালে কোনো অস্ত্রোপচার হয়নি। 1 যুগ থেকে বন্ধ এক্স-রে পরীক্ষা। হাসপাতালটিতে 27 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র 1 জন।
পাথরঘাটা উপজেলার 2.5 লাখ মানুষের সেবার ভার তার কাঁধেই। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। 2-3 জন একসাথে আসলে জরুরি বিষয়, তখন তো একজন ডাক্তার দিয়ে হয় না। তাই এজন্য আর কি আমাদের এখানে যদি আরো 2-4 জন ডাক্তার থাকতো তাহলে আমাদের উপকার হতো। এখানে আসছি সরকারি হাসপাতালে এক্সরে করার জন্য, কিন্তু এখানে এক্সরে মেশিন নাই, এই কারণে আমার ভাইয়ের যাইতে হয়েছে। আমাদের যদি এই হসপিটালে যদি এক্সরে, আলট্রা, অন্যান্য সব সুযোগ সুবিধার পরীক্ষা নিরীক্ষা করানো হয় তাহলে হয়তো ব্যয়বহুলটা একটু কম হবে। হয়তো ডাক্তার কম রান ঠিক মতন দিতে পারে না, সকালে একবার দেয়, আবার বিকেলে একবার দেয়, দুপুরে দেয় না। জনবল সংকটের কারণে অস্ত্রোপচার ও এক্সরে সেবা বন্ধ রয়েছে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অপারেশনের যে বিষয়টা, অপারেশন করতে তো আপনার সার্জন লাগে, অ্যানাস্থেসিওলজিস্ট লাগে। যেহেতু আমাদের এখানে সার্জনও নেই, অ্যানাস্থেসিওলজিস্টও নেই, সেহেতু আমাদের অপারেশন থিয়েটারটা আপাতত অকার্যকর, কোনো কাজ হচ্ছে না অপারেশন রিলেটেড। আর এক্সরে যে বিষয়টা, এক্সরে করতে আসলে টেকনিশিয়ান লাগে, পাশাপাশি এক্সরে যে রিপোর্টটা দিবে সেজন্য একজন রেডিওলজিস্ট লাগে। আমাদের কোনো রেডিওলজিস্ট বা টেকনিশিয়ানের পোস্টে কেউ নেই এখন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে রোগী বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা থেকে 18 ডিসেম্বর 13 জন ডাক্তারের প্রদান করা হয়েছে বিভিন্ন উপজেলায়, কিন্তু আজ পর্যন্ত মাত্র 3 জন ডাক্তার যোগদান করেছে। আমরা এটা ঢাকায় লিখিতভাবে জানিয়েছি। জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং অস্ত্রোপচার থিয়েটার সচল করতে দ্রুত উদ্যোগ দেখতে চান পাথরঘাটবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতির ইতিহাস, ঐতিহ্য, ভাষার সংগ্রাম ও সংস্কৃতি নিদর্শনের সংগ্রহশালার আরেক নাম হচ্ছে জাদুঘর। কালের বিবর্তে দেশ বিদেশের অনেক জাদুঘর হলেও শ্রমজীবী মানুষের সংগ্রামের গল্প স্থান পেয়েছে সেরকম জাদুঘর হাতে গোনা। তাই খেটে খাওয়া সাধারণ মানুষের ইতিহাস ও নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে গড়ে তোলা হয়েছে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। তবে জাদুঘর বলতে আমরা যা বুঝি এটি তেমন নয়। প্রবেশপথে গ্রামীণ সাজের গেট, রঙিন সেতু, বাহারি কারুকাজে পাওয়া যাবে গ্রাম বাংলার ছোঁয়া। উঠোনে সাজিয়ে রাখা গরুর গাড়ি, পালকি ও ঘানিসহ নানা উপকরণ মনে করিয়ে দেয় বাংলার শ্রমজীবী মানুষের ইতিহাস। জাদুঘরটির ভেতরে রয়েছে মোট 9টি সেকশন বা গ্যালারি। এর মধ্যে নদী গ্যালারিতে রয়েছে বাংলাদেশের প্রধান নদীগুলোকে নিয়ে তৈরি করা মানচিত্র। পুরো গ্যালারি জুড়ে শেলভে সাজানো রয়েছে প্রায় 200 নদীর পানি, যা সংরক্ষণ করা হয়েছে বিশেষভাবে নির্মিত কাচের পাত্রে। প্রাচীনকাল থেকে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন উপাদান সংরক্ষণ করা হয়েছে তৃণমূল লোকজ গ্যালারিতে। এছাড়াও রয়েছে চিঠির বাক্স, বল্লম, তলোয়ার, হ্যাজাক, মাটির কুপি সহ নানান আলোক সরঞ্জাম। সেই সঙ্গে মাছ ধরার খাঁচা, সেমাই তৈরির মেশিন, মাটির তৈরি জিনিসপত্র, খেলার সরঞ্জাম ও নানা দেশের মুদ্রা মুগ্ধ করে দর্শনার্থীদের। মুক্তিযুদ্ধের গ্যালারিতে রয়েছে যোদ্ধাদের পরিহিত হেলমেট, বুট, পানির বোতল ও বিভিন্ন জেলার বধ্যভূমির মাটি। জাদুঘরের প্রতিটি কর্নারই মুগ্ধ করছে দর্শনার্থীদের। আমি ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে আমার ছেলেকে নিয়ে আসছি, তো সবকিছু দেখে খুব ভালো লাগলো। দাঁতভাঙ্গা হাদেও যে কোনো নদী হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা কোনো নদীর নাম আমার জানাই ছিল না। এখানে এসে আমি মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারছি, অনেক বিজ্ঞ ব্যক্তিদের জানতে পারছি। সংরক্ষিত সব উপকরণই গণমানুষের দেয়া বলে জানান জাদুঘরটির প্রতিষ্ঠাতা। আমরা মূলত লোকায়ন জাদুঘরে যে সমস্ত উপকরণ সংগ্রহ করি, এটি কিন্তু আমরা সাধারণত ক্রয় করি না, এটা গণমানুষের দেয়া। কারণ হচ্ছে এই উপকরণগুলো বাংলাদেশের এখানে এই মুহূর্তে 9টি গ্যালারি আছে, আরও 5টি গ্যালারি হবে। এখানে যেমন নদীর জল, এটি সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা, সাধারণ মানুষেরা প্রদান করে। এখানে মূলত রয়েছে আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন উপকরণ। বাংলার হারাতে বসা সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে তুলে ধরবে এই জাদুঘর, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।